মেজারমেন্ট স্কেলটা আমরা কিভাবে ব্যবহার করব, এটা হচ্ছে অন অফ বাটন, এটা দিয়ে অন করতে হবে, আবার এটা দিয়ে অফ করতে হবে। আমাদের জাস্ট দুইটার কাজ, অন অফ আর টেয়ার। টেয়ারটা হচ্ছে মাইনাস করতে হয়। এই মাঝখানের বাটনটা আমাদের কোনো কাজে লাগে না, সেক্ষেত্রে এটা আমরা টাচ করবো না। আমরা অন অফ করতে হলে এই লালটা চাপ দিব, এই যে অফ করে দিলাম, আবার অন করলাম। আর কোনো পাত্র যদি পরিমাপ করতে হয় তাহলে পাত্রটা রেখে এটা টেয়ার চাপ দিলে মাইনাস হয়ে যাবে, তারপরে যেই জিনিস মাপবো সেই জিনিসটার পরিমাপটা চলে আসবে। ধরেন এটা কতটুকু টোটালি আছে আমি সেটা দেখতেছি। এটার ওজন কিন্তু আসে নাই, মোল্ডের ওজন আসে নাই, আসছে কিন্তু শুধুমাত্র এটার পরিমাপ। ঠিক এইভাবে করে পরিমাপ করতে হবে। আমি যখন পরিমাপ করবো তখন আপনারা ফুল ক্লিয়ার হয়ে যাবেন। জাস্ট অন অফ, হ্যাঁ, এই অন অফটা শুধু অন অফের জন্য কাজে দিবে। আর টেয়ারটা হচ্ছে যে কোনো উপকরণ রাখলে সেই উপকরণটা মাইনাস করার ক্ষেত্রে টেয়ারটা আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, এই আচ্ছা, আজকে আমাদের আইটেম ছিল ভ্যানিলা স্পঞ্জ কেক। স্পঞ্জ কেক খুব সেন্সিটিভ একটা জিনিস, স্পঞ্জ কেক খুব আলতোভাবে করতে হয়। ঠিক আছে, আর স্পঞ্জ কেক তৈরি করার জন্য আমরা প্রথমে ডিমের সাদা অংশ নিব। আগে প্রথমে ডিমটা মেপে নিব, মেপে নিয়ে তারপর ডিমের সাদা অংশ দিয়ে আমরা কাজ করব। আর অন্য কোনো কেক যখন তৈরি করবো তখন ডিমের সাদা অংশ আর ডিমের কুসুম একসাথে মিক্স করে আপনারা বিট করে কাজ করতে পারবেন। ওটা যদি বেশি ফোম না হয়েছে তারপরে ওরা ওদের নিজস্ব গতিতে ফুলতে থাকবে, কেকটা হইতে থাকবে। কিন্তু স্পঞ্জ কেকটা এমন বাজে একটা জিনিস যেটা করতে গেলে আমাদের খুব সতর্কতার সাথে কাজ করতে হবে। ঠিক আছে, আমি এখানে দুইটা ডিম, এটা আমার 1 পাউন্ড মোল্ড, 1 পাউন্ড মোল্ড, এটা মাপবেন বুঝবেন কি করে, পিছনে এটা মাপ দিতে হবে, সমান সমান ভাবে মাপ দিতে হবে। এখানে পুরো 6 ইঞ্চি আছে, 6 ইঞ্চি মোল্ড, দুইটা ডিম। আমি যে আপনাদের হচ্ছে দিছিলাম না, মোল্ডের মাপটা দিয়ে দিছিলাম, কয় ডিমে কয়টা কেক মানে কত পাউন্ড কেক হয় সেটারও হিসাব দিয়ে দিয়েছিলাম। ওখানে লেখা আছে 2 ডিম সমান 1 পাউন্ড, আবার এক জায়গায় লেখা আছে 2 ডিম 6 ইঞ্চি মোল্ড। এটা হচ্ছে মোল্ডের হিসাব। এটাকে মোল্ড বলে যেখানে আমরা কেক তৈরি করি, যার মধ্যে এখানে আমি গোলটা ইউজ করি। এই জন্য গোলটা ব্যবহার করলে চারকোনা করা যায়, লাভ শেপ করা যায়, যেভাবে পারবেন সেভাবে করতে পারবেন, যেভাবে চাইবেন। ওভাল শেপ করা যায়, কিন্তু চারকোনা নিলে শুধু চারকোনা আবার কেটে কুটে যদি ঠিক করতে গেলে একটু ঝামেলা হয়, কিন্তু গোলটা করলে প্র্যাকটিক্যালি খুব ভালো হয়। আমি আপনাদের লাভ শেপও দেখাই দিব, গোলটা থেকে কিভাবে করতে হয়, চারকোনা কেমন করতে হয়, প্লাস হচ্ছে ওভাল শেপ কিভাবে করতে হয়, সবকিছুই দেখাই দেওয়া হবে। আবার গোল থাকলে প্রজাপতি শেপও কাজ করা যায়। এখন আমরা তাহলে উপকরণ নিব। ভ্যানিলা স্পঞ্জ কেকে আমাদের 6টা আইটেম লাগে। একটা লাগে প্রথমে ডিম, চিনি, ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার আর ভ্যানিলা এসেন্স। এটা হচ্ছে ভ্যানিলা স্পঞ্জ কেকের ক্ষেত্রে মাত্র 6টা আইটেম। এখন আমাদের রেসিপিতে আছে 100 গ্রাম ডিম থাকবে, দুইটা ডিম 100 গ্রাম পরিমাপ হতে হবে। তার অর্ধেক যাবে চিনি, অর্ধেক যাবে ময়দা আর কর্নফ্লাওয়ার। কিন্তু এখানে আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে শেখাই, যদি দুইটা ডিম, এখানে তো 100 গ্রামের বেশিও হতে পারে, কমও হতে পারে, তাই না? তাহলে আমাকে প্রথমে ডিম হিসাব করে নিতে হবে। এখন এখানে যদি কম হয় আমাকে আরেকটা ডিম অ্যাড করতে হচ্ছে, তখন আবার বাড়তি হয়ে যাবে। আমি বাড়তি অংশটুকু কি ফেলাই দিব? কোনো প্রয়োজন নাই। আমি তাহলে কি করবো, আমার মাথায় থাকবে আমাকে 1 পাউন্ড কেক বানাতে হবে, তাহলে আমি দুইটা ডিম নিব। আর কেকের জন্য সবসময়ের জন্য রুম টেম্পারেচারে থাকা বড় বড় ডিম নিতে হবে, তাহলে কেকের বেসটা বেশি হবে। এই ডিমগুলো বড় আছে, এখন মেপে দেখবো যে আমাদের এই ডিম কতটুকু হচ্ছে। আচ্ছা, এই মেজারমেন্ট স্কেলে একটা সমস্যা আছে, এটা নর্মালটা তো 250 টাকা থেকে 270 টাকা কিংবা 80 টাকার মধ্যে আপনারা পাবেন। প্রাথমিক পর্যায়ে বেশি দাম দিয়ে জিনিস না কিনে এটা আপাতত ব্যবহার করার জন্য আমি মনে করি ভালো। আচ্ছা, এবার ডিম আমি মেপে নেই যে কতটুকু ডিম আছে। এই যে ডিমের কুসুম পড়ে গেছে। আচ্ছা, এটা আমি চেঞ্জ করে দিই, কারণ ডিমের কুসুম যদি ফেটে যায় তাহলে স্পঞ্জ কেকে ফোম হওয়া খুব মুশকিল। এটা যদি পাউন্ড কেক হতো বা ময়েস্ট কেক হতো বা আদার্স কোনো কেক হতো তাহলে কিন্তু আমি এটা করতাম, কিন্তু এখানে আমি স্পঞ্জ কেক তৈরি করতেছি, যার জন্য আমি এটা সরাই নিচ্ছি। কারণ ফোম হতে অনেক সময় লাগবে, আর যদি ফোম ভালো করে না হয় আমার কেকটা নষ্ট হয়ে যাবে, মানে শক্ত হয়ে যাবে। এখানে আমার দুইটা ডিম আসছে 118 গ্রাম। ঠিক আছে, 118 গ্রাম আমি এখানে বলছি 100 গ্রাম। 100 গ্রামের অর্ধেক কত আসে? 50 গ্রাম। এখানে 118 গ্রাম যদি থাকে তাহলে তার অর্ধেক কত আসবে? 9 দুগুনি 18, আর হচ্ছে ওদিকে 50, মানে 59 গ্রাম। ঠিক আছে, ডিম হয়েছে 118 গ্রাম, তার অর্ধেক আমরা নিছি কত? 59 গ্রাম। এখন চিনি নিব 59 গ্রাম। বুঝতে না পারলে আমাকে কিন্তু প্রশ্ন করতে হবে, আপনারা প্রশ্ন না করলে শিখতে পারবেন না। দেখা গেল আমি শুধু বক করে গেলাম, আপনারা কিছু বুঝলেন না। এটা কি বুঝছেন? 1 পাউন্ড কেক বানাবো বলে আমি দুইটা ডিম নিয়েছি, দুইটা ডিমের ওজন করে দেখছি কুসুম সহ আমার হয়েছে 118 গ্রাম। এখন আমার ডিম যা থাকবে তার অর্ধেক আমি চিনি নিব আর ময়দা নিব। এখন আমার ডিমের হচ্ছে অর্ধেক আসতেছে 59 গ্রাম, তাহলে আমি চিনি নিব 59 গ্রাম।
আমার কথাগুলো যদি আপনারা একটু খেয়াল করে শুনেন তাহলে আপনাদের কোনো কষ্ট হবে না। বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করবেন, সমস্যা নেই, আমি সবসময় আসবো আপনাদের জন্য। এই যে 59 গ্রাম নিচ্ছি, এটা চিনি গেল। এবার ময়দা আর কর্নফ্লাওয়ার নিব, কারণ আমি বললাম না 6টা আইটেম, আমাদের 2টা আইটেম গেল এখন। এবার যাবে ময়দা আর কর্নফ্লাওয়ার। দেখেন আমি কিন্তু প্রত্যেকটা পাত্র উঠাই নিয়ে কিন্তু মাইনাস করে নিচ্ছি। এই জিনিসটা খুব খেয়াল করতে হবে, যদি মাইনাস না করা হয় তাহলে পরিমাপ কিন্তু এলোমেলো হয়ে যাবে, আর পরিমাপ যদি এলোমেলো হয়ে যায় তাহলে আপনাদের কেক নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমাদের 50 গ্রামের ক্ষেত্রে ছিল কি 40 গ্রাম ময়দা আর 10 গ্রাম কর্নফ্লাওয়ার। এখানে যেহেতু 59 গ্রাম আসছে তাহলে আমরা 45 গ্রাম নিব ময়দা। আচ্ছা 46 গ্রাম হয়েছে, 46 গ্রামই থাক, তাহলে আর 13 গ্রাম নিব কর্নফ্লাওয়ার। আর একটা বিষয় বলি আমি আপনাদেরকে, আপনারা কখনো ব্র্যান্ড ফলো করতে যাবেন না। আমি যে কর্নফ্লাওয়ারটা ইউজ করতেছি এটা লুজ কর্নফ্লাওয়ার, ঠিক আছে? ব্র্যান্ড ফলো করতে গেলে আপনাদের কেকের দাম বেশি হয়ে যাবে, আর কাস্টমার দাম দিতে চাবে না, তখন কিন্তু আপনি লসে পড়ে যাবেন। সেহেতু ভালো জিনিস নেবেন, নর্মাল জিনিস নিলেও ভালোটা বেছে নেবেন। বেছে নিলে আপনি হচ্ছে কাজ করতেও সুবিধা পাবেন, প্লাস হচ্ছে আপনার জিনিসও ভালো হবে। আচ্ছা, আমাদের 1 পাউন্ড কেকের জন্য লাগে হচ্ছে বেকিং পাউডার, লাগে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে একটা বড় রকমের ভুল করে ফেলছি। দেবো এখানে কর্নফ্লাওয়ার, দিয়ে ফেলছি বেকিং পাউডার। কি করবো? আচ্ছা এটা বাদ দিয়ে দিই, এটা তো ব্যবহার করা যাবে না। আচ্ছা আমি এটা বাদ দিয়ে দিলাম, কারণ আমার এখানে একটা ভুল হয়ে গেছে। আমি বেকিং পাউডারের জায়গায় আমি কর্নফ্লাওয়ারের জায়গায় আমি বেকিং পাউডার নিয়ে নিয়েছি। আচ্ছা ময়দা নিয়েছিলাম কত? 46 গ্রাম। কর্নফ্লাওয়ার নিব 13 গ্রাম। এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, আমি লুজটা ইউজ করি। বেশি পড়ে গেছে। আচ্ছা এই যে 1 গ্রাম বেশি পড়ে গেছে, 1 গ্রাম কোনো ফ্যাক্ট না, ঠিক আছে? আর 1 পাউন্ড কেকের জন্য আমরা নিই হাফ চা চামচ বেকিং পাউডার। 1 পাউন্ড কেকের ক্ষেত্রে হাফ চা চামচ বেকিং পাউডার। এখন দেখেন এটা হচ্ছে আমার কোটায় বেকিং পাউডার, আমি বেকিং কর্নফ্লাওয়ারের ইসে আসতে বলে আমি একদম ভুলে গেছি, এলোমেলো হয়ে গেছে। আচ্ছা এখন দেখেন আমি এখানে হাফ চা চামচ আগে দিয়ে নিই, নাই বন্ধ হয়ে যাবে, হ্যাং হয়ে গেছে। আচ্ছা দেখেন এটা হচ্ছে 1 চা চামচ, মানে এটা হাফ চা চামচে টোটালি 2.5 গ্রাম থাকে। এখন যখন আমরা মেজারমেন্ট স্কেলে মাপতে যাব তখন কিন্তু ওই যে ছোটবেলায় ক্যালকুলেটর ইউজ করছিলাম যেরকম আমরা, যে 0.5 এর পরে যদি কোনো সংখ্যা থাকে, পয়েন্টের পরে যদি কোনো 5 থাকে তাহলে আমরা 1 ধরি। এখন দেখেন 2.5 গ্রাম, 1 চা চামচ মানে 5 গ্রাম, তার অর্ধেক কত আসতেছে? 2.5 গ্রাম আসতেছে। এখন মেজারমেন্ট স্কেলে তো আমরা 2.5 গ্রাম মাপতে পারবো না, তাহলে কি আমাদের 3 গ্রাম ধরতে হবে, ঠিক আছে? যখন মেজারমেন্ট স্কেলে ব্যবহার করবো তখন আমাদের 3 গ্রাম ধরতে হবে। যখন আমরা শুধু চামচ দিয়ে পরিমাপ করবো তখন আমরা জাস্ট এভাবে জিনিসটা নিয়ে হালকা করে এইভাবে মেপে নিব, চাপা যাবে না, ঠিক আছে? মেজারমেন্টে মাপার সিস্টেমটাই হচ্ছে এরকম, নর্মালি আলতোভাবে তুলে এরকম সমান করে নিতে হবে, চাপা যাবে না। আপনি ভাববেন হাত দিয়ে চেপে চেপে ঠিক করবেন, এটা করা যাবে না, ঠিক আছে? এটা করলে পরিমাপে বেশি হয়ে যাবে, এতেও দেখা গেলো যে ঝাঁকানি দিয়ে আমি কমাই নিচ্ছি, এতেও কম হয়ে যাবে। তাহলে সঠিক মাপটা আমি কোথায় পাবো? মেজারমেন্ট স্কেলে পাবো। তাহলে আমরা জানি 1 চা চামচ মানে 5 গ্রাম, তাহলে 5 গ্রামের অর্ধেক কত আসছে? হাফ চা চামচে আসতেছে 2.5 গ্রাম। কিন্তু মেজারমেন্ট স্কেলে যখন আমরা মাপবো তখন আমরা 3 গ্রাম একটা পারফেক্ট মাপ পাবো। কিন্তু যদি চামচে মাপতে যাই তাহলে পারফেক্টলি পাচ্ছি না, না হয় একটু বেশি হবে, না হয় একটু কম হবে, তা এটা কোনো ফ্যাক্ট না। হাফ চামচ 1 চামচ এদিক দিয়ে ওদিক দিয়ে হলে কোনো সমস্যা না, ঠিক আছে? কিন্তু ফুল মেজারমেন্টটা চেষ্টা করতে হবে ঠিক রাখার, মেজারমেন্ট ঠিক রাখলে কেকের টেস্টটা ভালো থাকবে, কেক সফট হবে। এই কালকে ওই যে সানি নামে একটা আপু সম্ভবত আমাকে গত রাতে ফোন দিয়েছিল, বলছিল যে আপু আমি কেক বানাতে পারি কিন্তু আমার কেক সফট হয় না। আমি আচ্ছা ঠিক আছে, আপনি কোথা থেকে শিখছেন সেটা তো আমি জানি না, আমার এখানে দেখেন কেক ইনশাল্লাহ সফট হবে। আমি বললো ঠিক আছে আপু আপনি আমাকে গ্রুপ অ্যাড করে নেন। গ্রুপ অ্যাড করলাম, কি দিয়ে কি হলো, কালকে আবার রাত্রেবেলা ফোন দিয়ে বলতেছে যে আপু আমি কোর্স করবো না। এখন কেউ কোর্স না করলে তো আমি জোর করতে পারবো না, তাই না? যার ইচ্ছা হবে সে কোর্স করবে, যার ইচ্ছা হবে না সে কোর্স করবে না। কিন্তু ফার্স্ট টাইমে আমি সবাইকেই সুযোগ দিই, যদি কেউ ফার্স্ট ক্লাস দেখতে চায়, দেখে নিয়ে ডিসিশন নিতে চায় সেটা সমস্যা নাই। আপু আসি। অনেকে
অনেকেই আছে ভাবে যে টাকা পেমেন্ট করে দিলে পরে ব্লক করে দেবে কিনা, এমন অনেক পেজ আছে, ঠিক আছে, ব্লক মেরে দেয়। তো সেই ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই অনেক কথা চিন্তা করে আমি প্রথম ক্লাসটা, অনেকেই আছে যে ভাবে যে ফার্স্ট ক্লাসটা করবে না, ফার্স্ট ক্লাস করবে পরে পেমেন্ট করে ক্লাস করবে, এটাও আমি সুযোগ দিই, যে যেভাবে পারে লাগে আমি সেভাবে সুযোগ দিই। কারণ আমি বারবার আপনাকে সুযোগ দেওয়ার পরে যদি আপনি কোর্সটা না করতে চান, সেখানে আমি আপনাকে ধরে নিয়ে আসতে পারবো না, পারবো? এই আর কি। যাই হোক, আবার অনেকে অনলাইন বুঝে না, অনলাইনে না বুঝলে তো সেখানে তাকে বোঝানো লাগবে। আবার সবার ক্লাসের ধরন কিন্তু একরকম না, আমার ক্লাসের ধরনটা কিন্তু ফুললি আলাদা। আমার এখানে আমার স্টুডেন্ট যদি একবার না বুঝে 10 বার প্রশ্ন করলেও আমি তাকে বলবো, এমনকি কোর্স কমপ্লিট হওয়ার পরেও তারা আমাকে প্রশ্ন করলে আমি বলে দিই। আচ্ছা, একটা আপু প্রশ্ন করছিল বিটার কোনটা নিব, বিটার কোনটা ভালো হবে। আমি কিন্তু মিয়াকো বিটারটা ইউজ করি, মিয়াকো বিটারটা বেস্ট হয়, কারণ মিয়াকোর সার্ভিসটা ভালো। ইলেকট্রিক জিনিসের ক্ষেত্রে আমি চোখ বন্ধ করে মিয়াকো নেই, ঠিক আছে। আমার অফলাইনে কিছু স্টুডেন্ট আপু ছিল, তারা জিজ্ঞেস করছিল কোনটা নিবে, আমি তাদের সাজেস্ট করছি মিয়াকো নেওয়ার জন্য। তারা ওভেনটাও পর্যন্ত মিয়াকোটা কিনছে, ঠিক আছে। মিয়াকোর জিনিসগুলো লং লাস্টিং হয়, আর নর্মাল কোনো জিনিস যদি আমরা কিনছি তাহলে সেটা লং লাস্টিং হয় না, কিন্তু আরও নিজের ক্ষতি হয়, নিজের ক্ষতি হয়। এই আর কি, সেজন্য বলছি জিনিস কেনার ক্ষেত্রে আপনারা তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, যখন যেভাবে পারবেন আস্তে আস্তে অল্প অল্প করে জিনিস কিনবেন, ঠিক আছে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে বিটার, অনেকেই জানে, অনেকেই চিনে ব্যবহার করতে, কিন্তু যারা জানে না তাদের জন্য বলি। এই যে দেখেন, এখানে একটা ঘাট থাকে, এই যে জি আপু, মাইক্রো ওভেনের কেকটা ভালো আসে না আপু। বেকিং এর জিনিস ব্যবহার করার জন্য ইলেকট্রিক ওভেনটা বেস্ট। ইলেকট্রিক ওভেনটা বেস্ট। আচ্ছা আচ্ছা, ব্যবহার বানান নাই তাই না? আচ্ছা সমস্যা নাই, আপনি মাইক্রো ওভেনটা জাস্ট আমাকে যখন মানে মানে তৈরি করার আগে, মানে একটা জিনিস আপনি রেডি করে ওভেনে দিলেন, যখন আপনার জিনিসটা ভালো হবে না তখন কিন্তু কষ্ট লাগবে। সেক্ষেত্রে আপনি এক কাজ করবেন, আমাকে আগে আপনার ওভেনটা একটু ভিডিও কলে দেখাই দিবেন। আমি যদি ফাংশনগুলো বুঝতে পারি বা কিভাবে থাকলে ভালো হবে আমি সেভাবে বলে দিব, ওইভাবে আপনি কাজ করবেন। আর তা না হলে চুলাতে করে ফেলবেন, ঠিক আছে। চুলাতে কেক বানাইতে পারবেন। আমি কিন্তু 5-7 মাস টোটালি একদম চুলায় কেক বানাইছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমি শিখাই দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি আমাকে ভিডিও কল দিলে আমি আপনাকে দেখাই দেবো, সমস্যা। আচ্ছা দেখেন, দেখেন এখানে হচ্ছে আমাদের বিটার জি আপু। হ্যাঁ আপু, ক্লাস শেষে আমি আপনাদেরকে রেসিপি দিয়ে দিব, এটা নিয়ে টেনশন নাই। রেসিপি পাবেন, ভিডিও পাবেন, সব কিছু পাবেন, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা দেখেন, এখানে দেখেন বিটারের স্ট্যান্ড যেটা আছে, এখানে হচ্ছে ঘাট আছে। এটা যখন আস্তে করে রেখে সেট করে চাপ দিব, তখন কিন্তু এটা আটকে যাবে, ঠিক আছে। এই হলো স্ট্যান্ড সেট করা। যেহেতু আমরা স্পঞ্জ কেক বানাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি করব, ডিমের কুসুমটা তুলে রাখবো। আর প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যে বলে কাজ করবো, বলটা কিন্তু একদম পানি থাকা যাবে না, একদম শুকনা থাকতে হবে। হ্যাঁ, শুকনা থাকলে স্পঞ্জ ভালো হবে। বিটিং এর ক্ষেত্রে আমি বলি আপনাদের, আমি যখন বিট করবো আপনারা আমার হাত খেয়াল করবেন, ঠিক আছে। অনেকে আছে পারফেক্ট রেসিপি অ্যাপ্লাই করে, তারপরে হচ্ছে কেক ভালো হয় না, স্পঞ্জ হয় না, ফুলে না, শক্ত হয়ে যায়। এটা হয় একমাত্র শুধুমাত্র ভালো করে বিট না করার ফলে, ঠিক আছে। আপনি যত সুন্দর করে বিট করতে পারবেন আপনার কেকটা তত বেস্ট হবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন, ডিমের সাদা অংশ কিন্তু কম আছে, যার জন্য আমি এখানে এইভাবে একটু ব্যাকা করে নিয়েছি। যেহেতু আমার বোলটা বড়, যদি ছোট পাত্র হতো তাহলে বেশি দেখাতো, আমি এভাবে সোজা করে করতে পারতাম, ঠিক আছে। ডিমের সাদা অংশ দিয়ে দুটা ডিমের সাদা অংশ এতটুকু ফোম হয়েছে। এই যে ফোমটুকু হয়েছে, এরপরে আর আমরা ফোম করবো না, ঠিক আছে। এবার করবো কি, আমরা চিনি যেটা নিছি ডিমের অর্ধেক, এটা আমরা 3 বারে দিব। চিনি অল্প একটু দিয়ে ফোম দিয়ে রেখে দিব, ঢেকে। এইবার কি করবো, আমরা তো তখন স্ট্যান্ডটা ব্যাকায়ে করছিলাম, কিন্তু এখন আর ব্যাকায়ে করবো না। কেউ কিছু বলছে? আসসালামু আলাইকুম আপু, এখন আসছেন? আপুকে এখন জয়েন করলেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনার এখান থেকে সাউন্ড অফ করে দেন, ভিডিও থাকবে তো, ওটা আপনি দেখবেন। বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করলে আমি বলে দেবো। হ্যাঁ, বেশি সময় হয়নি, জাস্ট কিছু বিষয় নিয়ে আলোচনা করছি এই এখন। তো ঠিক আছে,
এখান থেকে আবার শুরু করছি। দেখেন আমি চিনিটা দিছি, দেওয়ার পরে কি করছি, ফোম দিয়ে ঢেকে নিচ্ছি, ঢেকে নিয়ে এবার সোজা করে বিট করবো যেন চিনিটা খুব দ্রুত গলে যায়। চিনি যদি থাকে তাহলে কিন্তু এখানে চিনিগুলো ভেসে থাকবে। হ্যাঁ, চিনি যদি ভালো করে বিট না হয় তাহলে কিন্তু এখানে ভেসে থাকবে। দেখে বোঝা যাচ্ছে যে চিনি বিট হয়ে গেছে। আর এখানে একটা কচকচ শব্দ করে না, চিনি থাকলে কটকট কটকট শব্দ করে, সেই শব্দটুকু আর হচ্ছে না। আমরা 3 বারে কেন দিব, চাইলে 2 বারে করতে পারি। 2 বারে করলে হবে কি, আমার চিনিটা ভালো করে গলবে না, পরে যে কেকের মধ্যে ফাঁক ফাঁক থেকে যাবে। সেক্ষেত্রে চেষ্টা করতে হবে একটু ধৈর্য ধরে একবারের জায়গায় 3 বার ব্যবহার করা। আমি কিন্তু হাত ঠিক একদিকে ঘোরাচ্ছি, কেউ ডান দিকে ঘোরায়, কেউ বাম দিকে ঘোরায়, ঠিক আছে। আমার কাছে ডান দিকে ঘোরানোটা ইজি মনে হয়, আপনাদের কাছে যেদিকে ঘোরানোটা ইজি মনে হবে আপনারা সেদিকে ঘোরাবেন। আমি যে ডান দিকে ঘোরাচ্ছি বলে আপনাদের ডান দিকে ঘোরাতে হবে এমনটা না, ঠিক আছে। যার কাছে যেটা ইজি মনে হয়, কিন্তু মাথায় রাখতে হবে ঠিক একদিকে ঘোরাতে হবে। যদি এইভাবে ঘোরায় আবার এইভাবে ঘোরায় তাহলে এই ফোমটা একদম নষ্ট হয়ে যাবে। আর ফোম নষ্ট হওয়ার অর্থটা হচ্ছে আপনার কেক নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। চিনি একদম গলে গেছে, আর কিছুই নাই। এবার করবো কি, ডিমের কুসুম দিব, সাথে ভ্যানিলা এসেন্স দিব। এখন একটা বিষয়, আমি এখানে 1 পাউন্ডের কেক করতেছি বলে আমাদের 2টা ডিমের কুসুম হয়েছে। যদি 2 পাউন্ড কিংবা তার বেশি কেক বানাইতাম, 2 পাউন্ডে 4টা ডিম হতো। হ্যাঁ, সেক্ষেত্রে প্রথমে 2টা ডিম দিতাম, পরে আবার 2টা ডিমের কুসুম দিতাম। একবারে কুসুম দেওয়া যাবে না, ঠিক আছে। 2টা করে কুসুম দিতে হবে, একবারে কুসুম দেওয়া যাবে না। একবারে যদি সব ঢেলে দেন তাহলে কিন্তু ফোম বসে যাবে। 2টা করে দিয়ে একটু একটু করে বিট করতে হবে, তারপরে আবার দিতে হবে। এবার ডিমের কুসুম আর ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটাও ঠিক বেকিং পাউডারের মতো আমরা 1 পাউন্ড কেকের ক্ষেত্রে 1/2 চা চামচ বেকিং পাউডার দিই। কিসেরই গেল ওনাকে কিছুটা বাতাস ঢুকেছে জানো। হ্যাঁ, এই যে এটা করে এরকম কিনেছেন, একটা ভরেছেন এই ভ্যানিলা এসেন্সটা কি একটা অবস্থা। আচ্ছা, এই যে ভ্যানিলা এসেন্স, এখানে আমি 1/2 চামচ 1 করে দিয়ে দিলাম। বেশি দিলে হয়তো বা একটু সেন্ট বেশি লাগবে, একটু তিতা লাগবে। এটা তিতা লাগে না, তিতা লাগে হচ্ছে অন্য কোনো ফ্লেভার। অন্য ফ্লেভারগুলো একটু বেশি করে গেলে তিতা লাগে। আচ্ছা, ভ্যানিলা এসেন্স আর ডিমের কুসুমটা দিয়ে আর একটু বিট করে নেব। দেখেন আমি কিন্তু ফুল স্পিডে করি নাই, হালকাভাবে করছি, ঠিক আছে। এই যে ডিমের ফোম, এটা জাস্ট আমাদের ডিমের ফোম। কি বলছে জি আপু, বুঝি নাই। হ্যাঁ আপু, আপু ভ্যানিলা এসেন্সটা হচ্ছে একটু লিকুইড, অন্য যে ফ্লেভারগুলো আছে ওগুলো একটু জেল টাইপ। আর ভ্যানিলা এসেন্স যেটা আছে ওটা একদম পানি পানি, যার জন্য ওটা দিলে একটু লিকুইড হয়ে যায়। কিন্তু দেখেন আমারটা কিন্তু পানি পানি হয় নাই, আমার ফোমটা কিন্তু সেভাবে স্ট্যান্ড আছে। কিন্তু আন্দাজ করে দিতে হবে, আমাদের দেওয়া আছে রেসিপিতে 1 পাউন্ডের ক্ষেত্রে 1/2 চা চামচ দিতে হবে। 1/2 চা চামচ অর্থাৎ 2.5 গ্রাম বা 3 গ্রাম। মেজারমেন্টে যদি মাপতে যান তাহলে 3 গ্রাম, কিন্তু সব থেকে বেস্ট হয় ওই যে 1/2 চা চামচের যে চামচটা আছে ওর 1 চামচ দিয়ে দিলেই হয়ে যায়। আমি তো কাজ করতে করতে অভ্যস্ত বলে আমি চোখের আন্দাজে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, শুকনো উপকরণটা কম সময়ের জন্য আপনারা 2 বার চেলে নেবেন। প্রথমে যখন মাপবেন তখন একবার চালবেন, পরে হচ্ছে যখন দিতে যাবেন তখন আরেকবার চালবেন। আর শুকনো উপকরণের বিষয়টা অনেকেই আছে একবারে দিয়ে দেয়, একবারে দেওয়ার কোনো প্রয়োজন নাই। 2 বারে দিবেন, যদি বেশি মনে হয় হার্ড মনে হয় তাহলে 3 বারে দিবেন। যত সূক্ষ্মভাবে কাজ করবেন তত ভালো হবে। আর আমি বলছি তো যে আপনাদের পাউন্ড কেক আর হচ্ছে ময়েস্ট কেক, অন্য কোনো সুইস রোল কেক, এগুলো কেকে না বেশি একটা সমস্যা হয় না। স্পঞ্জ কেকটাই বেশি সমস্যা হয়। আর স্পঞ্জ কেক খুব সেন্সিটিভ জিনিস। এটা খুব সতর্কতার সাথে কাজ করতে হয়। এটা খাইতে যত টেস্ট, করতেও একটু কষ্ট। আচ্ছা দেখেন, এখানে আমি বিটার দিয়েই মিক্স করছি। আর বিটার দিয়ে মিক্স করতে গেলে আমার কাছে ইজি মনে হয়, একটু দ্রুত হয়, প্লাস ফোম কিন্তু বসে যায় না, ঠিক আছে।
প্লাস ফোম বসে যায় না। আর এর মধ্যে যদি কোনো লাঞ্চ থাকতো তাহলে লাঞ্চটা কিন্তু ভেসে আসতো। এর মধ্যে কিন্তু কোনো লাঞ্চ নাই। যখন দেখবো যে আমার মিক্স হয়ে গেছে, কোনো লাঞ্চ নাই, তখন আবার আমি বাকি অংশটুকু দিয়ে দিব। কিন্তু একবারে আমরা কখনো চেষ্টা করবো না যে একবারে সবটুকু দিয়ে দেয়। একবারে সবটুকু দিলে মিক্স করতে পারবেন না এমন কিছু না, পারবেন, কিন্তু বেশি দলা পাকায় যাবে। সেক্ষেত্রে দরকার কি আছে, আরও 2টা মিনিট একটু সময় নেই। আচ্ছা, এটা আপনারা চাইলে হ্যান্ড মিক্স দিয়েও করতে পারেন, অথবা আমি যেভাবে বিটার দিয়ে মিক্স করতেছি ইলেকট্রিক ছাড়া সেভাবেও মিক্স করতে পারেন, অথবা স্প্যাচুলা দিয়ে করতে পারেন। কিন্তু স্প্যাচুলা দিয়ে মিক্স করার একটা সিস্টেম আছে, সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই দেখেন মিক্স হয়ে গেছে। এভাবে করলে একটু তাড়াতাড়ি হয় আর ভালো হয়, যার জন্য আমি এভাবেই করি। আপু এখানে কোনো স্পিডই দেয়নি, লাইনেই দেয়নি, জাস্ট এমনিই করছি, লাইন ছাড়া করছি। মিক্স করার সময় আমি লাইনে দিই না, হ্যাঁ, লাইন ছাড়াই করি। আর হচ্ছে ফার্স্টে যখন আমি ফোমটা করছি তখন আমি ফুল স্পিডে করছি, ঠিক আছে। আপনাদের যদি মিয়াগো থাকে তাহলে আপনারা ফুল স্পিডে দিয়ে করতে পারেন, অন্যটা থাকলে সেটা ব্যবহার করি নাই বলতে পারবো না। কিন্তু নর্মাল যেটা আছে না স্কারলেট 7 স্পিড, ওটা কখনো স্পিডে দিয়ে করবেন না, ওটা সবসময়ের জন্য 5 স্পিডে দিয়ে করবেন। 5 স্পিডে দিয়ে করলে হয় কি, ওটা লং লাস্টিং হয়, ঠিক আছে। আচ্ছা দেখেন, এবার আমার কেকের বেসটা আমি আগে মেপে নিই যে আমার কেকের বেস কতটুকু হয়েছে। নিয়ে আসেন, ওরকম করে নিয়ে আসেন। প্রত্যেকটা জিনিস আমাদের মেপে মেপে করতে হবে। আমাদের কেকের বেস যতটুকু থাকবে তার থেকে 475 গ্রাম থেকে মাইনাস করতে হবে, ওইটা মাইনাস করে যা থাকবে ওটা ক্রিম নিব। হ্যাঁ, তাহলে এখানে দেখে নিই আমাদের কেকের বেস কতটুকু আছে। আমাদের নর্মালি কেকের বেস লাগে 200 গ্রাম থেকে 230 গ্রাম। যদি বেশি থাকে কোনো সমস্যা না, 475 থেকে ওটা মাইনাস করতে হবে, মাইনাস করে ওইটুকু ক্রিম দিয়ে অ্যাডজাস্ট করে ফেলবো আমরা। দেখেন ডিম বড় থাকলে আপনার কেকের বেস বেশি বড় হবে। হ্যাঁ, ডিম যদি বড় থাকে কেকের বেসও বেশি হবে। এখানে 230 গ্রাম মতো আছে সম্ভবত। এই যে 231 গ্রাম, ধরলাম 30 গ্রাম, তাহলে 475 থেকে 230 বাদ দিলে কত থাকতেছে, 245। এই 245 চোখ বন্ধ করে আমরা ক্রিম নিয়ে নিব, ঠিক আছে। যখন এটাকে ফ্রস্টিং করতে যাব তখন আমরা 245 গ্রাম ক্রিম নিব, অথবা 250 গ্রামও নিতে পারি। একটু বেশি নিলে তো কোনো সমস্যা না, ক্রিম যদি থেকে যায় সেটা আমরা এয়ারটাইট বক্সে বিট করা ক্রিম রেখে দিতে পারবো, ঠিক আছে। আপনারা বেস তৈরি করার আগেও মাপবেন, বেস তৈরি করার পরেও মাপবেন। মেপে মেপে কাজ করলে জিনিস বেশি যাবে না, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন, এটাকে আমরা একটু ট্যাপ করে নেব, যদি ভিতরে কোনো লাঞ্চ থাকে তাহলে সেটা বের হয়ে আসবে। এবার আমি দেখাবো যে আপনারা চুলাতে কিভাবে কেক বসাবেন। আপু রাইস কুকারে হবে, কিন্তু ওই যে বেশি হিট হয়ে গেলে রাইস কুকারের যে ইটা আছে না বারবার উঠে যায়, ওইভাবে উঠে যাবে। সেক্ষেত্রে আপনি ননস্টিকের হাঁড়ি না থাকলে যে কোনো অ্যাডজাস্টেবল ঢাকনা সহ হাঁড়ি যদি থাকে, একটা স্ট্যান্ড এভাবে রাখবেন, রেখে নিয়ে আগে ফুল হিটে মানে হাই হিটে গরম করে নেবেন 10 মিনিট। গরম করে নেওয়ার পর পাত্র তো গরম হয়ে গেল, তারপরে এটা বসায় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, যেন কোনোভাবে কোনো বাতাস যাইতে না পারে। এই যে আমি ননস্টিকের প্যানে করি তো একটা স্ট্যান্ড, কিন্তু পানি দেওয়া যাবে না, পাত্রে কোনো পানি দেওয়া যাবে না, পাত্রে কোনো পানি দেওয়া যাবে না, শুধু স্ট্যান্ড থাকবে। আগে 10 মিনিট গরম করে নেবেন, গরম করে নিয়ে ঢাকনাটা এমনভাবে দিতে হবে যেন কোনো পাশ থেকে কোনো বাতাস না আসে। যদি বাতাস আসে তাহলে এই ঢাকনাটা ঘেমে সমস্ত পানি পড়বে কিন্তু এখানে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাদের অ্যাডজাস্টেবল একটা যে কোনো হাঁড়ি, আমার ননস্টিক আছে বলে আমি ননস্টিক ইউজ করি, কারণ আমার কাছে মনে হয় এটা সহজ। আর যদি কারোর বাসায় ননস্টিক না থাকে, যে কোনো অ্যাডজাস্টেবল ঢাকনা অনুযায়ী পাত্র নিলেই হচ্ছে। চেষ্টা করতে হবে যেন কোনো প্রকার বাতাস না যায়, বাতাস গেলে কিন্তু আপনার কেকের উপরে পানি পড়বে, পানি পড়লে কেকটা শক্ত হয়ে যাবে, তখন কেক চুপসে যাওয়ার কারণ, আপু কেক বিভিন্ন কারণে চুপসে যায়। আপনার যদি পারফেক্ট বিট করা না হয় তাহলে কেক চুপসে যাবে, কেক হার্ড হয়ে যাবে। বিটটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আবার কিছু কিছু বিষয় আছে আমি বলি, দাঁড়ান, গত দিনের ক্লাসে আমার যে কেকটা বানায় রাখছিলাম, এই যে এটা চকলেট ফ্লেভারের কেক, এটার পরে ক্লাস নেইনি বলে বানাতে পারিনি। এখন এই জালি দিয়ে এভাবেই ঢাকা ছিল, জালি দিয়ে যেভাবেই ঢাকা ছিল, কিন্তু অতিরিক্ত গরম করলে কিন্তু আমি এভাবে রাখতে পারতাম না। আমার 4 দিন কি 5 দিন হয়ে গেছে না কেকটা বানাইতে, ঠিক আছে। কিন্তু কেক দেখেন এখনো পর্যন্ত তেমনই আছে, চুষে যায়নি, তেমনই আছে। আর যখন দেখবেন অতিরিক্ত মাত্রায় ফোম করে ফেলছেন তখন আস্তে আস্তে কেকটা চুষে যাবে। কিন্তু কেক চুষে গেলে কোনো সমস্যা নেই, সমস্যা কোথায় আছে জানেন, কেকটা যখন চুষে যাওয়ার পরে শক্ত হয়ে যায় তখন সমস্যা। কারণ শক্ত হয়ে গেলে তো কেকের মধ্যে কোনো সফটনেস থাকবে না। হ্যাঁ, চুষে যাক, সমস্যা নাই, চুষে গেলে কোনো প্রবলেম নাই। হ্যাঁ, চুষে যাওয়ার পরে জিনিসটা শক্ত হয়ে গেছে কিনা সেটা খেয়াল করতে হবে, ঠিক আছে, সেটা খেয়াল করতে হবে। আর কিছু কিছু চুষে যাওয়া আছে যে হতে হতেই চুষে যায়, সেই জিনিসটা বিটিং এর জন্য হয়। বিট যদি পারফেক্ট না হয় তাহলে কেকটা আপনার ওরকম হবে,
ঠিক আছে। আর কিছু কেক আছে অনেক ফুলার পরে ওটা আস্তে আস্তে চুষে যায়, কিন্তু শক্ত হয় না। শক্ত না হলে সেই কেক পারফেক্ট। সাইড থেকে আস্তে আস্তে যখন বাতাস বেরিয়ে গেলে ছেড়ে আসবে, ওটা নিয়ে কোনো টেনশন নাই, ওটা এক প্রকারের চুপসা। হ্যাঁ, আবার অনেকের আছে যে কেক তৈরি করতে করতে ওই পাত্রের মধ্যেই চুপসে বসে থাকে, এই জিনিসটা কিন্তু ক্ষতি। আপু যদি বিট করতেছেন, একটা তো মানে কাজ করতে করতে আস্তে আস্তে চোখের আন্দাজে বুঝতে পারবেন যে আমার পারফেক্ট বিট হয়েছে কিনা। ঠিক আছে, ওইভাবে একটা বিষয় আছে যে আপনার কেকটা অনেক সুন্দর হয়েছে, ফোম ভালো হয়েছে, সেটা যখন দেখা গেল আপনি চেক করবেন, চেক করার পরে আপনার ওই কেকটা আস্তে আস্তে করে বাতাস ছেড়ে দিবে, তখন ওই যে আমার যে কেকটা আমি দেখাইলাম ওইভাবে হবে যে সাইড ছেড়ে আসছে। এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা। আর কিছু কিছু কেক আছে যে বিট করতে যদি মনে হয় সমস্যা হয় বা একটু পানি পানি টাইপের বিটটা হয়, এটা কিন্তু আমার কোনো পানি হয় না, দেখছেন পানি হয় না, এখন একদম পারফেক্ট একটা বেজ আছে। এটা কখনোই চুপসে যাবে না, বানাতে বানাতে কখনো চুপসে যাবে না। কিছু কিছু কেক আছে যে পাত্রে দিছেন আপনি, ওই হয়েছে ফুলে গেছে, যখন আস্তে আস্তে যখন কেকটা হয়ে আসছে তখন কিন্তু আপসেই চুপসে গেছে, ওই কেকগুলো হার্ড হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন এটা আমি আর